ভিডিও কলের আওতায় সবাই যেন চুপ রইল। চুপটি থাকার পর নীতি কাছেই ভিডিও কলের আওতায় সবাই যেন চুপ রইল। চুপটি থাকার পর নীতির কাছেই বিষয়টা উদ্ভট ঠেকতে লাগলো। আসলেই তো, কেন ফারিনকে এই বিষয়ে বলা হচ্ছে না? আর কত চুপি চুপি। নীতি সব চিন্তা উপেক্ষা করে গলা পরিষ্কার করে নিল, কানের এয়ারপোর্টটা ঠিকঠাক করে শান্ত গলায় বলল, করিস না। তোকে না বলার পিছনে তেমন কোনো কারণ নেই, কিন্তু টেনশনে ছিলাম যদি না আবার কোনো প্রবলেম ক্রিয়েট করে দিস। শোন তাহলে, রজনী মামি। কথাটা ভয়ঙ্করভাবে ছিনিয়ে নিয়ে চট করে বলে উঠল সিয়াম, তুই চুপ কর। তোর বেকার শুনতে শুনতে কান্দে রক্ত বের হইব। আমি বলি রজনী বেডির ভাই একটা তুরক মাল, রাজনীতি করে, এক নামে সবাই চিনে। তুইও দামি মালটারে চিনস? নাম আর ভাঙ্গায় বললাম না। আগুন আগুন যুদ্ধ লাগলে কেমন অবস্থা হইব চিন্তা করছোস? চিন্তা করস নাই? মাতে যদি শান্ত থাকতো, ওর টেনশন কাজ করতো না। ওর মেজাজের উপর বিশ্বাস নেই ফারিন। যদি একবার খারাপ হয় জানো, যদি একবার খারাপ হয় জানোয়ারের মতো সবগুলো ছিঁড়ে ধরবো। ওই বেডিরে আমরা ভয় পাই না ফারিন, ভয় পাই ওই লোকটারে। ওই লোক খুবই পাওয়ারফুল। আমার নিজের বাবা পর্যন্ত ওই লোকটার কাছে যাওয়ার আগে 10বার ভাবে। না হলে অনামিকারে আমরা ছাড়তাম। ওরে না চুলের মুঠি ধরে কাদের মধ্যে ডুবাইতাম। সাহস আছে ঠিকই, কিন্তু ভয়টা কোন দিক করতেছে এইটা একটু বুঝিস ফারিন। সবাই আমাদের বাইরের অবস্থা দেখে ভাববো আমরা এমন দাপট দেখাই, অথচ সামান্য দুইটা ডাইনির কাছে কুজো হয়ে আসি কেন? ভাই, আমরা যতই তোপ দেখাতে চাই না কেন, এসব মানুষ কেমনে যে বুকের উপর কলিজার টাইনা ধরবো আন্দাজও করতে পারবি না। ফারিন কোনো কথাই বলতে পারলো না। আস্তে করে কলটা কেটে দিয়ে অফলাইনে চলে গেল। হ্যালো এভরিওয়ান, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি অনেক ভালো আছি। তো বন্ধুরা, আপনাদের মাঝে আরও একটি নতুন গল্প নিয়ে আসলাম। নাম হলো হিমু সোনালিখা। গল্পর নাম হলো গায়ক যখন রোমান্টিক পরে। এখানে আপনারা লিখে সার্চ করতে পারেন, গয়াকার অন্তস্তকর গায়ক যখন রকার ময়াকার একটি রোমান্টিক বর। ওকে বন্ধুরা, সার্চ করলে দেখবেন, এই দেখেন চলে এসেছে। এখানে ক্লিক করে আপনারা শুনতে পারেন। একদম নতুন গল্প। হ্যাঁ, একদিনে আপনার গল্প 4.7K ভিউ চলে গেছে, আর একদিনে সাবস্ক্রাইব হয়েছে 715টা। তো বন্ধুরা দেখেন, গল্পটা যদি ভালো না হতো এত ভিউ আসতো না। আর চ্যানেলের নাম হলো তাসলিমা ডায়েরি। চ্যানেলের নাম হলো তাসলিমা ডায়েরি। ওকে, আর এও যদি না পান তা আপনারা করতে পারেন, আপন ডায়েরি বলে সার্চ করতে পারেন। এপি আপন ডায়েরি। ওকে বন্ধুরা, এখানে সার্চ করলে দেখবেন কমিউনিটি ট্যাব আসবে। কমিউনিটি ট্যাব আসলে দেখবেন যে এখানে 2 পর্ব আপলোড দেওয়া আছে, কমিউনিটি ট্যাব। হ্যাঁ, তো এখানে আপনি গিয়ে আপনারা ঢুকে দেখতে পারেন। তো বন্ধুরা, গল্পটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আর গল্পটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আর চ্যানেলটা অবশ্যই আর আপনাদের চ্যানেলটা সবাই অবশ্যই সাবস্ক্রাইব করে দিন। ধন্যবাদ সবাইকে। আবার নতুন কোনো গল্পতে আপনার সাথে দেখা হবে। ঋতুচক্রের সুদূর প্রসারী পরিবর্তনের ফলে আবহাওয়া যেন বিচিত্র রূপে পাল্টে গেছে। নীলচে আকাশ যেন ভারী ভারী মেঘের বেশভূষায় গা ঢেকে নিয়েছে। আকাশটাকে ধূসর বর্ণে মূর্ছিত করে নিভিয়ে দিয়েছে দিনের আলো। ঠান্ডা শীতল হাওয়া যেন জেঁকে বসেছে শহরের বুকে। শহরের নগরীতে যেন হিমের হাওয়ায় তোড়জোড় চলছে। ঘড়ির সময়সীমা হিসেবে বেলা 3টা বাজে, অথচ প্রকৃতির অবস্থা দেখলে মনে হয় সান্ধ্যানিক প্রহর। ঘড়ির সময়সীমা হিসেবে বেলা 3টে বাজে, অথচ প্রকৃতির অবস্থা দেখলে মনে হয় সান্ধ্যানিক প্রহর। মেহনু নির্মল চিত্তে সমস্ত কাজ সেরে আবারও প্রাণ প্রণয়ের শূন্য শয্যায় বসে আছে। বসে বসে উবু হয়ে মাহাদির দেওয়া নতুন ডায়েরিতে নিজের শব্দ সম্ভাষণ লিখছে। রুমের ভেতরকার অবস্থা আজও আবছা অন্ধকার, যদিও সবগুলো জানালা খুলে দেয়া। উন্মুক্ত জানালার পর্দাগুলো উথাল হাওয়ায় উঠছে। টালমাটাল প্রকৃতির রূপ যেন সস্নিগ্ধ ধারায় প্রফুল্ল। গাঢ় বেগুনি রঙের জামদানিটা কী ভেবে যে বাঙালি কায়দায় পড়েছে জানা নেই, তবে বেগুনি ব্লাউজটার হাতটা এবার যেন খাটো। মাথায় আজ ভুলবশত ঘোমটা দিয়েছিল মেহনুর, কিন্তু বাতাসের দাপটের কাছে হার মেনে এক নিমেষেই মাথা থেকে সরে গেল ঘোমটার কাপড়। এক ঝটকায় সরতে গিয়ে
মেদহীন পিঠটার উপর থেকেও আঁচলখানা খসে পড়ল, উন্মুক্ত হয়ে উঠল ব্লাউজ ও শাড়ির মধ্যবর্তী কোমরের অংশটা। লিখতে গিয়ে ভারী বিরক্ত হলো মেহনুর। কলমটা ডায়েরির পাতায় ফেলে হাত উল্টে আঁচলখানা টানতে গেল, কিন্তু বৃথা হয়ে চেষ্টাটুকুতে হাল ছেড়ে দিল মেহনুর। রাশি রাশি চুলগুলো খোপায় মুড়ে কাঁধের কাছে জড়সড় করে বেঁধেছিল। সেখান থেকে চুল ছুটতে ছুটতে অনেক চুলই কানের দুই ধার দিয়ে বেরিয়ে পড়েছে। ডায়েরির পাতায় আবার মনোযোগ দিল মেহনুর। প্রতিটা শব্দ যেন হৃদয়ের আদর মাখিয়ে লিখছে। অশান্ত হাওয়ার মত্ত প্রকৃতিটা মেহনুরের সাথে যেন লুকোচুরি করে খেলছে। হাওয়ার সেই চঞ্চলতা, অস্থিরতা, উন্মত্ততা সশব্দ সমারোহে শোঁ করতে থাকলে চারদিক থেকে মুখর হতে লাগলো গাড়ির বিকট হর্নের আওয়াজ। বাতাসের শোঁ হাসিটার সঙ্গে নীরব যুদ্ধ চালিয়ে যাচ্ছে দাপুটে হর্নটা। সুদূর থেকেই যেন বাজাতে বাজাতে নির্দিষ্ট গন্তব্যের দিকে জানান দিয়ে আসছে। আগমনী সূত্রের সংকেত যেন বাতাসের শব্দ চিরে পৌঁছে দিতে যাচ্ছে। উদ্ভট আওয়াজের যন্ত্রণায় চিকন দুটো ভ্রু তৎক্ষণাৎ কুঁচকে এলো। সুকোমল অষ্টাধর কঠোর ভঙ্গিতে শক্ত হয়ে উঠল। কলমটা আবারও ছেড়ে দিয়ে খোলা জানালার থেকে তাকালো মেহনুর। বিরক্তিতে চূর্ণ হয়ে কঠিন কিছু কথা বলতে নিচ্ছিল। ওই সময়ই খেয়াল করলো কলমের নিবটা অজান্তেই বেরিয়ে গেছে। এদিকে ভকভক করে কালি বেরিয়ে ডান হাতটা কালিঝুলিতে বিশ্রী অবস্থায় হয়ে যাচ্ছে। অন্যদিকে হর্নের শব্দ এক বিন্দু হ্রাস হয়নি। মেহনুর আবারও খোলা জানালার দিকে শব্দ উৎসের জন্য কটমট দৃষ্টিতে তাকালো। ইচ্ছে করছিল এক্ষুনি জানালা দিয়ে দেখে আসতে, কিন্তু কালির দুর্দশা দেখে হাতটা ধোয়ার জন্য বাধ্য হয়ে ওয়াশরুমে ঢুকলো মেহনুর। তখনই বাতাসের সল্লাসে বাইরে থেকে চিল্লানো সুরে ছুটে এলো কণ্ঠধ্বনি। চিৎকারের কল্লোল ধ্বনি চতুর্দিকে জানান দিল সে এসেছে। বাতাসের সাথে বেজে উঠল পরিচিত কণ্ঠের তেজি ভাব। আজ বহুদিন বহুকাল পর নীরের মাঝে ফিরেছে হাতে গোনা 4টি মাসের ব্যস্তময় কর্মজীবন কাটিয়ে। বাতাসের উথাল পাথাল বৈরী অবস্থা প্রকৃতিকে অশান্ত করে দিচ্ছে। আশপাশে ধুলো উড়িয়ে অন্ধকারকে ডেকে আনছে। আকাশের সূর্যহীন নিষ্ক্রিয় অবস্থা বাড়িধারার প্রস্তুতি নিচ্ছে এখন। দিনের অবশিষ্ট আলোটুকু এক লহমায় চোখের পলকে নিভে গেল। অন্ধকারকে ডেকে এনে বৃষ্টির সল্লাসকে বরণ করল। বড় বড় ফোঁটায় ঝপ করে বৃষ্টি নামল তখন। মেদিনী ভিজিয়ে সিক্ত করল ধুলোর কারসাজিকে। ওয়াশরুমের ছোট্ট জানালা দিয়ে আকস্মিক বর্ষণের দিকে তাকিয়ে আছে মেহনুর। হাত দুটো বেসিনের ট্যাপের নিচে সাবানমুক্ত করার জন্য ধীরে সুস্থে ধুচ্ছে। হাতের মুঠো দুটো কচলে কচলে ধুতেই মনের ভেতর আওড়াতে লাগলো, তুমি আজ কেন এলে বৃষ্টি? তোমাকে দেখলে বারবার ওই মানুষটার কথা মনে পড়ে। জানালার বাইরে হাত বাড়িয়ে যখন তোমাকে ছুতে যাই, তখন প্রথম ছোঁয়ায় যে শিশির অনুভূতিটা হয়, যে আনন্দাপ্লুত সুখটা মনের উঠোনে দোলা লাগিয়ে দেয়, যে এক টুকরো হাসিটা ঠোঁটের উপর চমকিয়ে ফুটে ওঠে, তার স্পর্শ পেলে, হাসি দেখলে, কণ্ঠ শুনলে আমার কেমন অনুভব হয় তা তো বোঝানো অসম্ভব। আমি তো তাকে কিছুই বলতে পারি না। আমার এই না বলা ভাবটা কবে শেষ হবে জানি না। আমার না বলা কঠিন অনুভূতির কথাগুলো যদি প্রকাশ হয়ে যেত, যদি কখনো উনি জানতে পারতেন আমি ওনার প্রতি স্পর্শ গন্ধ কথা মনের কোণে সযত্নে রেখে দিয়েছি, তখন কি উনি আমার দিকে আশ্চর্য হয়ে তাকাতেন? ওনার ওই শূন্য বুকটার উপর একটুখানি টেনে নিতেন না? আমার এই অন্তর্মুখী স্বভাবটা আমার অন্তরটাকে বিরোধী বানিয়ে দিয়েছে, পদে পদে বিমুখ বানিয়ে আজ কতখানি ক্ষতি করে দিয়েছে তা তো লোকের কাছে দেমাগী অহংকারী উপাধি হিসেবে খোটা পেয়েছি। আর কি চাইবার আছে কিছু? নিজেকে তুচ্ছ জ্ঞান করে জানালা থেকে দৃষ্টি সরালো মেহনুর। জোরে একটা লম্বা নিঃশ্বাস ছাড়ল। হাতের কালিগুলো হালকা হয়েছে বটে, তবে পুরোপুরি মিটে যায়নি দেখে বিরক্তিতে হ্যান্ড ওয়াশে আবার চাপ দিল। ফোঁস করে একটুখানি লিকুইড হাতের তালুয় আসতেই পুনরায় ফেনা তুলে কালির জায়গাটা ধুতে লাগলো। প্রচণ্ড বিরক্ত হয়ে একাগ্র চিত্তে বাঁ হাতের বৃদ্ধাঙ্গুল দিয়ে ডান হাতের তালুটা সমান তালে ঘষতে থাকলো মেহনুর।
অমনি দরজায় টুকটুক করে শব্দ করে উঠল। সহসা হাত দুটো থমকে বেসিনের আয়নার দিকে দৃষ্টি তুলল মেহনুর। আয়নার দিকে দৃষ্টি নিবদ্ধ রেখে পেছনে থাকা বদ্ধ দরজার উদ্দেশ্যে এক পলক ভ্রু কুঁচকে তাকালো। তখনই বাইরে থেকে স্বাভাবিক কণ্ঠে বলে উঠল, দরজা খুলো মেহনুর। মেহনুর বিরক্তিতে সেদিকে আর বিশেষভাবে পাত্তাই দিল না, উল্টো আকস্মিকভাবে রাগ দেখিয়ে কাজে লিপ্ত হলে হাত ধুতে ধুতে বলল, আমাকে বিরক্ত করবেন না, দরজায় শব্দ করা বন্ধ করুন, এখান থেকে চলে যান। মেহনুর ভ্রু কুঁচকে কঠিন খ্যাপাটে ভঙ্গিতে কাজ করতে থাকলে আবারও বাইরে থেকে বাক্যসুর ভেসে এলো, আমি তোমাকে বিরক্ত করছি? রুমটা তো আমার, তুমি কাকে চলে যেতে বলছো? প্রচণ্ড বেখেয়ালি ছিল মেহনুর। এমনি কালির উটকো যন্ত্রণার জন্য রাগ লাগছে, তার উপর বাইরে থেকে এরকম উদ্ভট কথা শুনে বিরক্তই হয়েই জবাব দিল, হ্যাঁ, আপনাকেই চলে যেতে। প্রচণ্ড বেখেয়ালি ছিল মেহনুর। এমনি কালির উটকো যন্ত্রণার জন্য রাগ লাগছে, তার উপর বাইরে থেকে এরকম উদ্ভট কথা শুনে বিরক্ত হয়েই জবাব দিল। ট্যাপের নিচে কচলাতে থাকা হাত দুটো থেমে গেল এবার। বুকটায় ধড়াস করে করাঘাত বাজতেই গলা শুকিয়ে এলো মেহনুরের। অত্যাশ্চর্য চাহনি নিয়ে ধীরে ধীরে মাথা তুলে আয়নার দিকে তাকালো। শান্ত স্থির স্বাভাবিক নিঃশ্বাসগুলো ক্রমশ অশান্ত অস্থির অস্বাভাবিক হয়ে উঠল। গলা শুকিয়ে যেন ঠোঁটের বাষ্পটুকু শুষে ফেলেছে। খরার মতো শুষ্ক ঠোঁট দুটো মুখের ভেতরে পুড়ে জিভ দিয়ে সিক্ত করল মেহনুর। ছলছল করে ট্যাপের পানিটাও বন্ধ করার মতো হেলদোল নেই তার। থেমে থেমে জোরে নিঃশ্বাস টানতেই বুকটা ক্রমাগত উঠানামা করছে। মেহনুর কাঁপা কাঁপা গলনালিতে বহু কষ্টে ঢোক গিলে মাথা পেছনে ঘুরালো। ট্যাপটা ওভাবেই ছেড়ে মূঢ় ভঙ্গিতে নির্বাক দৃষ্টিতে দরজার দিকে পা বাড়াতে লাগলো। হাঁটতে গিয়ে যেন ওয়াশরুমের ফ্লোর থেকে ভুলবশত শাড়ি না ভিজে সেজন্য বাঁ হাতে কুচিগুলো ধরে ধীর গতিতে শাড়িটা উপরে তুলল। দরজার মুখোমুখি এসে ডান হাত এগিয়ে খট করে ছিটকিনি খুললে দরজাটা তখন সরু মতন ফাঁক হলো। মেহনুর আরেকবার নিজেকে আশ্বস্ত রূপে স্বাভাবিক করার উছিলায় চোখ বুজে ঢোক গিলল। দরজার রূপালি হ্যান্ডেলটা ধরে হালকাভাবে টান দিয়ে নিচু দৃষ্টিতে রুমের ভেতরে পা ফেলল। মুঠোয় ধরা কুচিগুলো ছেড়ে দিয়ে নত দৃষ্টিটা উপরে তুলতে লাগলো মেহনুর। উপরে তুলতেই তৎক্ষণাৎ শূন্য বিছানার দিকে নজর আটকে গেল। দৃষ্টি জোড়া আর উপরে তুলতে পারল না। শরীরের উপর তখনই বয়ে গেল ঠান্ডা শীতল হাওয়া। ফোলানো বুকের নিঃশ্বাসটা এই ছোট্ট বুকের মধ্যে আটকে গেল। হাত দুটো সাথে সাথে মুষ্টিবদ্ধ হয়ে গেল মেহনুরের। যে বিছানায় একটু আগে ডায়েরি কলম বই ছাড়া অন্য কোনো বস্তু ছিল না, এখন সেখানে নেভি ব্লু শার্টটা খুলে রাখা আছে। কোমরের কালো কুচকুচে বেল্টটা শার্টের একপাশে জায়গা নিয়েছে। ব্রাউন রঙের ঘড়িটাও উল্টো হয়ে নির্বিকারে ঠাঁই নিয়েছে যেন। পুরো রুমের ভেতর কড়া পারফিউমের ঘ্রাণ ছড়িয়ে পড়েছে। নিঃশ্বাস টানলেই যেন তীর তীর করে মোহনীয় সুবাসটা ইন্দ্রিয় শক্তিতে পৌঁছে যাচ্ছে। মেহনুর অবলীলায় বিশ্বাস করতে বাধ্য এই মুহূর্তে কি হতে যাচ্ছে। নিজের বেখেয়ালি ভুলের জন্য আবারও তার সাথে রুষ্ট আচরণ করেছে মেহনুর। দফায় দফায় খারাপ ব্যবহার পেয়ে নিশ্চয়ই মানুষটা স্থির মেজাজে থাকবে না। তার রুক্ষ আচরণের কঠোরতা না দেখলেও চড়া মেজাজের শর্ট ধ্বনি ঠিকই শুনেছে মেহনুর। বিছানায় যেভাবে শার্ট বেল্ট ঘড়ি ফেলে রেখেছে তাতে মনে হচ্ছে রসানলে দীপ্ত হয়েই ছুঁড়ে ছুঁড়ে ফেলেছে সেগুলো। মেহনুরের অবচেতন সুপ্ত মনটা বারবার জানিয়ে দিচ্ছে জানালার কাছেই হয়তো মানুষটা রক্তিম মুখে দাঁড়িয়ে আছে। রুমের ভেতরটা এখনো অন্ধকারে ডুবে আছে। জানালা দিয়ে বৃষ্টির উম্মদ বাড়িধারার ঝমঝম শব্দ ভেসে আসছে। ফ্লোর স্পর্শী লম্বা লম্বা পর্দাগুলো এখনো হালকা হাওয়ায় উঠছে। মনের উপর বল প্রয়োগ করে ভয়ের রেশটা কিঞ্চিত কাটালো মেহনুর। তাকে একটুখানি দেখার জন্য চোখের ভয়যুক্ত চাহনিটা ধীরে ধীরে বাঁ দিকে ঘোরাতে লাগলো। জানালার অভিমুখে ঘোরাতেই এতক্ষণ যে অবস্থাটা মনের উপর হালকাভাবে উথাল করছিল সেটা তীব্রভাবে মনের কুটিরে হামলে পড়ল। জানালার কাছে নির্বিঘ্ন চিত্তে দাঁড়িয়ে আছে মাহাতিম। শোঁ শোঁ করে বৃষ্টির সঙ্গে আসা হিমেল হাওয়াটা তার উন্মুক্ত দেহটাকে প্রাণনাশক বানিয়ে দিয়েছে।
সৌষ্ঠব্য দেহের পেশিগুলো শার্টহীনতার কারণে আরও তীব্রভাবে পরিদৃষ্ট। তার হাত দুটো সে বুকের কাছটার দাম্ভিকতার ভঙ্গিতে নয়তো ক্ষোভের রোষে ভাঁজ করে রেখেছে। জানালার দুদিকের পর্দাগুলো তার উপস্থিতিতে কেমন চঞ্চলীভূত হয়ে নাচছে। মেহনুর ওই লম্বা মূর্তি দেখে দু ঠোঁট চেপে ডুকরে কেঁদে উঠল। মাথাটা নত করে ভেজা চোখে তার দিকে এগোতে লাগলো। নিঃশব্দ কদমে মানুষটা এগুলেও সেই রসাক্রান্ত মানুষটা ঠিকই কানের কর্ণধারে পদধ্বনি টের পাচ্ছে। গুঁড়ো অভিমানের চেয়ে মনের মধ্যে রাগের উত্তাপটাই আজ বেশি। বেহায়ার মতো গাড়ি থেকে না বেরিয়েই মেহনুরকে চিৎকার করে ডাকলো, অথচ মেহনুর একবারও জানালা দিয়ে সাড়া দিল না। আনসারি নিবাসের প্রতিটা জানালা দিয়ে বাড়ির চাকর বাকর, মা, মাহাদি, বিশেষ দুই অতিথি কৌতূহলের চাপে মুখ বাড়িয়ে দেখল, কিন্তু নিজের প্রাণান্তিকা প্রণয়ী বউ তাকে এক পলক দেখল না। ইচ্ছে ছিল বাড়ির গেট দিয়ে ঢোকার সময় এমন বদমাইশ ধরনের কাজটা করলে মেহনুর লজ্জায় রাঙা হয়ে জানালার কাছে দাঁড়িয়ে থাকবে, কিন্তু বাস্তবে যেটা হলো সেটা অপমান ছাড়া কিছুই হলো না। জানালার ঠিক এই পর্দাগুলোই উড়ল, সেখানে কেউই এলো না। অবজ্ঞার রেশ যদি এখানেই শেষ হতো তবে মাহাতিম নিজের অশান্ত মনকে বুঝ দিতে পারত, কিন্তু এখানে এসেও তার চেয়ে দ্বিগুণ অবহেলার শিকার হলো। 4টা মাসের ইতি টানার পর মাহাতিম আশায় ছিল এবার হয়তো মেহনুর দূরত্বের গুরুত্ব বুঝবে। যে সূক্ষ্ম একফালি দূরত্ব তাদের প্রণয় পর্বে ফাঁক ছিল সেটা মেহনুর নিজেই ঘুচিয়ে আদর করবে। সেটার পরিবর্তে মেহনুর তাকে চলে যাওয়ার বাসনা ব্যক্ত করে বুঝালো। 4টা মাসের ভেতর কত রাত নির্ঘুমে কাটিয়েছে, কতবার ঝিমুনি চোখ নিয়ে কাজ সেরেছে, নিজের আবেগের দুয়ার আবদ্ধ রেখে দুটো ইচ্ছের কথা পর্যন্ত ফোনালাপে জানায়নি। এত কিছুর কার জন্য করলো? মাহাতিম বৃষ্টির প্রবল ধারার দিকে আর তাকিয়ে রইল না। চোখ দুটো নিবিড়তায় আচ্ছন্ন করে বন্ধ করলো। কানে পায়ের আওয়াজটা তীব্র হতে হতে কাছে এসে থেমেছে। কয়েক মুহূর্তের জন্য রুমটা শান্ত স্তব্ধ হয়ে থাকলো। বৃষ্টির পতনধ্বনি ছাড়া আর কোনো শব্দ শোনা গেল না। মাহাতিমের কাছাকাছি এসে চুপ করে দাঁড়িয়ে আছে মেহনুর। কথা বলার জন্যই মূলত এত সময় যাবৎ সময় নিচ্ছিল। কি কথা দিয়ে গা ঢাকা দিবে সেটা কোনোভাবেই হাতড়ে খুঁজে পাচ্ছিল না। শেষমেশ কিছু একটা বলার উদ্দেশ্যে গলাটা একটু সাফ করতেই আস্তে আস্তে বলে উঠল মেহনুর, হাত মুখ ধুয়ে নিন, আপনার খাবার টেবিলে সাজিয়ে দিচ্ছি। মাহাতিম চোখ না খুলেই নিগ্রহের সাথে বলল, খাবো না, তুমি তোমার রুমে যাও। কথাটা তীরের মতো বিধে উঠল। সাথে সাথে জিজ্ঞাসু দৃষ্টিতে মাহাতিমের দিকে তাকালো মেহনুর। 4টা মাস ধরে নিজেকে এই রুমের অবিচ্ছেদ্য অংশ হিসেবে ভেবেছে, যদিও এই রুমের উত্তরোত্তর ব্যক্তির সাথে সম্পর্ক তেমন অটুট হয়নি, তাই বলে সে কখনো নিজেকে অযোগ্য ভেবে কার্পণ্য করেনি। কণ্ঠের আভাসও কথার অবস্থা দেখে মন থেকে পরিষ্কার হলো মাহাতিম আসলেই শান্ত নয়। মেহনুরকে যেতে না দেখে এবার সঠতা বজায় রেখে ধমকে উঠল মাহাতিম, তুমি তোমার রুমে যাও মেহনুর আফরিন, আর অবহেলা দেখিয়ে আমার যন্ত্রণা বাড়াতে এসো না। প্লিজ আউট, যেতে বলছি, যাও। ধমকের কঠোরতা দেখে ওই মুহূর্তে কয়েক পা পিছিয়ে গেল মেহনুর। আশ্চর্য হতে গিয়ে বাকশূন্য হয়ে গিয়েছে সে। আনমনে পেছাতে পেছাতে চোখের পলকে পা ঘুরিয়ে রুম থেকে বেরিয়ে গেল মেহনুর। দরজাটা বন্ধ হওয়ার আওয়াজ হতেই চোখ খুলে তাকালো মাহাতিম। মুখটা বাঁ কাঁধের দিক এনে আবার জানালার বাইরে দৃষ্টিপাত দিল। মার্জা এখনো আহাম্মক হয়ে আছেন। তার ছেলে যে এত তাড়াতাড়ি কিভাবে আসলো, কিভাবে ছুটির ব্যবস্থা করলো, আপাতত কিচ্ছু মাথায় ঢুকছে না। অনবরত পানি খেয়ে খেয়ে একটা ব্যাপার নিয়ে চিন্তা করছেন। মাহাতিম কি অনামিকার জন্য ফিরে এলো, নাকি মেহনুরের টানে বাড়িমুখী হলো? মাহাতিমের কার্যকলাপ দেখে যেটাই অনুমান করতে চান, দিন শেষে দেখা যায় সেটার উল্টোটা করে দেখায়। এই ছেলে ঠিক তার বাবার আদল পেয়েছে। বাবাও যেমন ফট করে একটা কাজ করে বসতো, মাহাতিমও চট করে কাজ করে দেখায়। মার্জাকে চিন্তিত দেখে রুমের দরজার মুখে দাঁড়ালো রজনী। সে রাতের খাবার খাওয়ার জন্য ডাইনিং স্পেসের দিকে পা বাড়িয়েছিল, কিন্তু মার্জার রুমে এভাবেই চোখ ফিরতে গিয়ে
তাকে চিন্তিত দেখে দাঁড়িয়ে গেল। রজনী কিছু কৈশোর আপন মনে ভেবে নিয়ে দরজায় এবার শব্দ করল। মার্জার চিন্তাগ্রস্ত দুনিয়াটা তার দিকে আকর্ষণ হলে রজনী হাসি দিয়ে বলল, আপা খাবেন না? মার্জা চিন্তার রেশটা এখনো কাটাতে পারেননি, তাই সদুপরি হাসিটা দিয়ে একটু বেগ পেতে হলো ওনার। রজনীর দিকে জোরপূর্বক হাসি দিয়ে বললেন, আমি তো দেখেছি ভাবি, মেহনুর একটু আগে এসে খাইয়ে গেল। রজনী এটা ভালো করেই জানতো মেহনুর এখন সংসারের দিকে তৎপর হয়েছে। মেয়েদের সুখের জন্য সর্বোপরি চাবিকাঠিটা তাদের শাশুড়ির হাতে থাকে। মেহনুরের মতো গেঁয়ো ধুরন্ধরটা ঠিক এখানেই ঘাঁটি গেড়েছে। এরা সরল সোজা সেজে থাকে ঠিকই, কিন্তু তলে তলে ষোলকলা ঠিকই বুঝতে জানে। রজনী কথার হাওয়াটা পরোক্ষ করে একটু খোঁচা দিয়ে বলল, আপা আপনি মনে কিছু না করলে একটা কথা বলতে চাই। আপনাকে নিজের মানুষ ভাবি বলে কথাটা বলবো। মাহাতিন তো কম বয়সের মেয়ে বিয়ে করলো, এ নিয়ে কোনো সন্দেহ নেই, কিন্তু আপা আপনার কি মনে হয় না আপনারা ওকে নিয়ে একটু বেশি আহ্লাদ করছেন? মেয়েটা গ্রামের বলে বেশি সোহাগ দিবেন, পরে দেখা যাবে সবার মাথায় উঠে চুল ছেঁড়া শুরু করেছে। পুরুষ মানুষের কোনো ভরসা নেই আপা। পুরুষ আর ছাগল সুযোগ পেলে মুখ দিতে ভুলবে না, এদের বেঁধে রাখার টেকনিক। রজনীর তির্যক ইঙ্গিতের কথাটা চট করে কেটে দিলেন মার্জা। তিনি যথেষ্ট কৌশলী হয়ে ব্যাপারটা অনুকূল সূচকে বললেন, আপনি পুরুষকে ছাগলের সাথে তুলনা করলেন ভাবি। তারা যদি সুযোগ সন্ধানী হতো তাহলে তাদের জগতের নিয়মটা বিচিত্রর মতোই। কোনো সভ্য পুরুষ সমাজে থাকতো বলে মনে হয় না। আর বিয়ে নামক বিশ্বাসটাও হয়তো পাশ্চাত্য দেশের মতো তকিনকি খেলার মতো দেখতো। রজনী হাসি দিয়ে ব্যাপারটা আড়াল করার চেষ্টা করলো। আপনি আমাকে ভুল বুঝবেন না আপা, কথাটা আমি বলিনি, কোনো এক বিশিষ্ট লোক কথাটা বলেছিল, আমি সেটাই এখানে। আবারও নির্বিকারে কথা কাট করে নিজের মতো পেশ করলেন মার্জা। লেখকের ভিত্তি আর কথা খাপ খাওয়ানো পরিবেশের জন্য বহাল ভাবি। সবখানে যে এই কথাগুলো ব্যবহার হবে এমনটা তারা নিজেরাও বলেনি। যেগুলো অসভ্য কুজাত ধরনের পুরুষ, ওগুলোর স্বভাব এই মুখ দেওয়ার মতোই। ভালো ঘরের সন্তানরা ওসব চিন্তার ভেতরেও আনে না। আমি সন্তান পেটে ধরেছি তো আমি জানি আমার সন্তানের স্বভাবটা কেমন। যেই বাড়িতে গিয়ে দিনের পর দিন থেকেছি ওই বাড়িতে মুখ দেখার মতো অবস্থা ভালোই ছিল। আমার একটা সন্তানও এরকম জঘন্য কাজ করেনি। ছেলে বিয়ে করতে চেয়েছে, বিয়ে করিয়ে বউ তুলে এনেছি। মার্জার কথা শুনে ভেতরে ভেতরে জ্বলে উঠল রজনী। ঠোঁটের উপর প্রাণবন্ত মিথ্যা হাসি ছাপিয়ে এমন ভান করলো যেন সে মার্জার কথায় সন্তুষ্ট। আজ রজনী চুপটি থেকেই কড়া কথাটা হজম করে নিল। অপেক্ষায় আছে কবে মার্জাকে চিকিৎসার ফ্যাসিলিটিসের জন্য অ্যাব্রড পাঠানো হবে। মার্জার বিদেশ যাওয়ার সময়টা কিভাবে ঘনিয়ে এসেছে সেটা হয়তো আর কেউ তেমন খেয়াল করেনি। এক এক করে বাড়ি থেকে সব সদস্য কমিয়ে মুখ্য কাজটায় খুব সুন্দর করে হাতটান করবে রজনী। শুধু একবার এই মার্জা ভিসার কাজটা শেষ করুক, দ্রুত হাত গুটিয়ে চিকিৎসার জন্য যাত্রা করুক, বাকিটা এভাবেই কন্ট্রোলে চলে আসবে। অনেক তোষামোদের পর মার্জার অবস্থা দেখে ডাইনিং টেবিলে বসলো মাহতিম। আসার পর থেকে সেই যে রুমে ঢুকেছে এরপর আর বের হয়নি। খাওয়ার প্রতি মোটেই ইচ্ছাকর্ষণ নেই, তবুও মায়ের প্রত্যক্ষ জড়াজড়ি দেখে মায়ের হাতে কয়েক লোকমা খেতে বসলো। অনামিকা কঠোর ডায়েট করছে দেখে রাতে সে খেতে আসেনি, কেবল এক গ্লাস দুধ খেয়ে মাতিমের সাথে কুশলাদি করে চলে গিয়েছে। রজনী চুপচাপ খেয়ে যাচ্ছে, বিশেষ দৃষ্টিটা মাতিম ও মেহনুরের উপর বর্তায়মান। অন্যদিকে ভ্রু কুচকে মুখ ফুলিয়ে মা ও ভাইয়ের তামাশা দেখছে মাহদি। মাহদির পেছনেই চেয়ার ধরে দাঁড়িয়ে আছে মেহনুর। প্লেটে ভাত মেখে রাখলেও মায়ের আহ্লাদি অবস্থা দেখে ক্ষোভে ফেটে যাচ্ছে মাহদি। জলজল করা রাগী দৃষ্টি দুটো একবার ভাইয়ের দিকে আর একবার মায়ের দিকে ছুটছে।
শেষমেশ জ্বালা সহ্য করতে না পেরে গজগজ করে উঠল মাহাদি। ভাইয়াকে উদো করে খাওয়াচ্ছ আর আমাকে খাইয়ে দিতে বললে, তখন এখন থেকে যা, বড় হয়েছিস না বলে দূর দূর করে সরিয়ে দাও। তুমি আমাকে একদম ভালোবাসো না মা, একদম ভালোবাসো না। তুমিও যে ভাইয়ের জন্য পাগল আবারও প্রমাণ হলো। আমিও তোমাকে ছেড়ে চলে যাব, সেদিন তুমি কাঁদলেও আমি ফিরে আসবো না, এই কথা আমি বউকে ছুঁয়ে বলে দিলাম। কথাটা রাগের মাথায় অকপটে বলেছিল মাহাদি, কোনরূপ না ভেবেই ফটফট করে বলে দিচ্ছিল। অমন অশুভ কথায় মেহনুর চমকে উঠে তাড়াতাড়ি মাহাদির মুখটা চেপে ধরল। দারুণ রাগ দেখিয়ে চড়ের ইঙ্গিত করে বলল, খুব লাগাবো কিন্তু। এগুলো কি সব কথা হ্যাঁ? আর যদি কখনো এরকম বলতে শুনি, যদি শুনেছি এরকম বিশ্রী কথা মুখে এনেছো, আমার তোমার সাথে কোনোদিন কথা বলবো না। আর কখনো বলবে এসব? বলো, এসব বলবে? মেহনুরের ঈষৎ ক্রোধ দেখে মাহাদিম মিটিমিটি হাসলো, কিন্তু মাহাতিম যেন ভ্রুক্ষেপই করল না। শেষ লোকমা মুখে পুরে চট করে পানি খেয়ে চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালো মাহাতিম। খাবার চিবোতে চিবোতে চেয়ার সরিয়ে পা বাড়াতেই মায়ের উদ্দেশ্যে বলল, ওই বদমাসটার মুখে দুলোকমা ঢুকিয়ে দাও মা, না হলে ওটা ফ্যাঁচ ফ্যাঁচ করতেই থাকবে। মেহনুরের দিকে একবারও দৃষ্টি না দিয়ে এবার মাহাদের দিকে গরম চোখে বলল, তুই আমার সামনে এসব বলা থেকে শত হাত দূরে থাকবি। পা দুটো ধরে এমন আছাড় মারবো, জন্মের শিক্ষা পেয়ে যাবি। তোকে সাবধান করে দিলাম, কাউকে ছুঁয়ে ফুঁয়ে যা তা কথা বকে যাবি, এক ঘুষি মেরে চাপার দাঁত খুলে ফেলবো। দাঁতে দাঁত চিবিয়ে স্বগতোক্তি করে সেখান থেকে প্রস্থান হলো মাহাতিম। পুরো রাগটাই যে পরোক্ষভাবে মেহনুরকে দেখিয়ে গেল সেটা মাহাদেব বুঝতে পারেনি। মার্জা কিছুক্ষণ দু ভাইয়ের অবস্থা দেখে নালিশি অবস্থা পালন করলেন। মাহাদিকে পাশের চেয়ার ডেকে ঠিকই খাইয়ে দিলেন। রান্নাঘরের অবস্থা দেখা নাম করে সেদিকে গিয়ে চোখ ঢাকা দিল মেহনুর। এতক্ষণ চোখ মুখের অবস্থা দেখে মার্জা আপাতত সন্দেহ না করলেও মাহাতিমের অযৌক্তিক রাগ দেখে কলহের গন্ধটা আঁচ করল রজনী। নিজের মনে হাসতে গিয়ে হঠাৎ অনামিকার দিকে নজর পড়ল। সে নিজের রুমের দরজার সাথে ডান হাতটা ঠেস দিয়ে দাঁড়িয়ে আছে। অনামিকার সাথে দৃষ্টি বদল হতেই দুজনেই আপন মনে বাঁকা হাসিতে হেসে দিল। গভীর রাত্রির প্রথম প্রহর চলছে। শীতের আবহকালে বাইরের প্রকৃতিটা যেন কুয়াশার ধূম্রজালে আবদ্ধ। আকাশে কোনো চাঁদ নেই, চন্দ্রপ্রভার কিরণ নেই, মনের মধ্যে পুলকাভাবের কারণ নেই। চাঁদহীন আকাশটার উপর কতক্ষণ দৃষ্টিপাত করতেই হঠাৎ ফোন বেজে উঠল। অনিচ্ছা সত্ত্বেও ফোনটা পকেট থেকে বের করে কলার নামটা পরখ করলো। কানে ফোন ঠেকাতেই প্রথম উত্তরটা দিল। হ্যালো। ওপাশ থেকে সৌজন্য কণ্ঠে নোমান বলল, আপনার জরুরি ফাইল আর লাগেজটা কি আজই পাঠাবো স্যার? আমি এয়ারপোর্টে বসে আছি, ইমার্জেন্সি টিকিট নাকি নেই, কি করব এখন? মাহাতিম দ্বিরুক্তিভাব প্রকাশ না করলে বলল, আজ পাঠাতে পারলে আজই, আমার জন্য আজই দরকার। টিকিট নিয়ে চিন্তা করতে হবে না, আমি এয়ারলাইন্সে যোগাযোগ করছি, তারা টিকিটটা সময় মতোই দেবে। তুমি শুধু সবকিছু রেডি রাখো। এদিকে দরজার বাইরে দাঁড়িয়ে উসখুস করছে মেহনুর। রুমে ঢুকবে নাকি ঢুকবে না এই নিয়ে ভীষণ দ্বিধায় পড়েছে সে। এর মধ্যে চারপাশ নীরব হওয়ায় মাহাতিমের কথোপকথন সবই রুমের বাইরে থেকে শোনা যাচ্ছে। মেহনুর কান সজাগ না করলেও টিকিটের কথা শুনে অস্থির হয়ে উঠেছে। টিকিট কিসের জন্য দরকার? মাহাতিম কি চলে যাওয়ার পরিকল্পনা করছে? মেহনুর পাগলের মতো মাথাটা না সুযোগে নাড়িয়ে নিজেকে বুঝিয়ে নিল মাহাতিম নিশ্চয়ই যাচ্ছে না। সে এগুলো ভুল বলছে, হয়তো অন্য কাউকে টিকিটের কথা বলছে। হ্যাঁ, এটাই হবে। ওদিকে কলের বিপরীত থেকে টিকিটের ঝামেলা সামলাতে পেরে স্বস্তির নিঃশ্বাসে বলল নোমান, থ্যাংক ইউ স্যার, আমি কাল সকালের দিকেই আপনার ফাইল আর লাগেজ নিয়ে হাজির হচ্ছি। স্যার, আপনি কিভাবে বাড়িতে লাগেজটা তুলবেন? আমি কি সাহায্য করব? মাহাতিমও দ্বিধাক্ষণ বিলম্ব না করে আশ্বস্ত সুরে উত্তর দিল, ওটা তোমার দেখতে হবে না, আমি সকালের দিকেই বের হচ্ছি, রেডি থাকো তাহলে। তুমি জাস্ট টিকিট কনফার্ম দাও। নোমানের কথা শেষ হতেই মাহাতিম কল কেটে দিল। ঘড়ির দিকে তাকিয়ে দেখলো 2:05। ঠিক 3টা বাজলে একটু ছাদ থেকে ঘুরে আসতে হবে। 3টার পর মনে হয় না জেগে থাকার কথা। আরও 55 মিনিট অপেক্ষা করতে হবে। 3টা না বাজলে ভুলেও সেখানে যাওয়া যাবে না। মাহাতিম জানালাটা আটকে দিয়ে পর্দা টেনে রুমটার ভেতর অবস্থা অন্ধকার ঘনি। মাহাতিম জানালাটা আটকে দিয়ে
পর্দা টেনে দিল। রুমটার ভেতরের অবস্থা অন্ধকারে ঘনিয়ে গেল। বুকের চেইনটা এক টান দিয়ে খুলে গা থেকে জ্যাকেট খুলল মাহাতিম। পরনের সাদা শার্টটা সেই যে হাত মুখ ধুয়ে পড়েছিল সেটা খুলে গেঞ্জি পরতে একদম ইচ্ছে করছে না। শীতের জন্য মূলত ইচ্ছেটা নেই। বিছানায় বসে হেড সাইডের সাথে পিঠ ঠেকালো মাহাতিম। পা দুটো লম্বা করতেই ক্রস করে রাখলো। হাতের ফোনটা নিয়ে 55 মিনিট কাটানোর জন্য মগ্ন হলে এদিকে ভেজানো দরজাটা ক্যাচ করে খুলে যেতে লাগলো। ফোন থেকে চোখ সরে দরজার দিকে তাকালো মাহাতিম। অমনি চোখের কৌতূহল দৃষ্টি কঠোর হয়ে উঠল। সেদিক থেকে বেপরোয়া ভঙ্গিতে দৃষ্টি সরিয়ে পুনরায় ফোনের সাদা স্ক্রিনে মনোযোগ দিল। দরজাটা আস্তে ধীরে বন্ধ করার আওয়াজ পেল মাহাতিম। শব্দটা পেতেই নিভিয়ে রাখা রাগটা আবার জ্বালিয়ে নিয়ে তিক্ততার সুরে বলল, কোন তামাশা দেখাতে এসেছো? কালে এক তামাশা দেখিয়ে শান্তি পাওনি। এখানে তো ঠোঁটের উপর চিকন চিকন আঙ্গুলগুলোর চাপ পেয়ে কথা থেমে গেল মাহাতিমের। আচমকা সমস্ত রাগের জোয়ার যেন তলিয়ে গেল তার। ফোলা ফোলা ওই লাল বর্ণের চোখকে কেন্দ্র করে নিকষ মায়ায় ডুবতে বাধ্য হলো মাহাতিম। নিজের সাথে কি হলো নিজেও তখন টের পেল না। ঠোঁটের উপর চিকন চিকন আঙ্গুলগুলোর চাপ পেয়ে কথা থেমে গেল মাহাতিমের। আচমকা সমস্ত রাগের জোয়ার যেন তলিয়ে গেল তার। ফোলা ফোলা ওই লাল বর্ণের চোখকে কেন্দ্র করে নিকষ মায়ায় ডুবতে বাধ্য হলো মাহাতিম। বাতিহীন রুমের ভেতর অপ্রত্যাশিত কাণ্ড ঘটে গেল তখন। সেটা নিয়ে চিন্তাও করতে পারল না সে। একজোড়া অশ্রুপূর্ণ চাহনির মাঝে বাক্য হারিয়ে ড্যাব ড্যাব করে তাকিয়ে রইল। এই প্রথম নিজের ওপর জোর খাটানোর অধিকার দেখে চুপ হয়ে গেছে মাহাতিম। খুবই কাছে খুবই নিকটে থাকা মুখটার স্নিগ্ধ চোখ জোড়া আজ বন্ধ। সেই বন্ধ চোখ থেকে পাপড়ি চুয়ে চুয়ে পানি পড়ছে। মোটা মোটা অশ্রু ফোঁটাগুলো নির্বিকারে চোয়াল বেয়ে নিচে পড়ছে। পুরো মুখটা যেন লালচে আভায় আচ্ছন্ন। নিচের ঠোঁটটা এমনভাবে দাঁতে চেপে রেখেছে যেন অসহ্য যন্ত্রণাটা কঠিনভাবে গলা ধকরণে চেষ্টায় আছে। মাহাতিম কোনো প্রতিক্রিয়া দেখাতে পারছিল না, মুখ দিয়ে কথাও বলতে পারছিল না। পরিস্থিতিটা কেমন করে স্বাভাবিক হবে সেটাও যেন জানা নেই তার। ওই পাপড়ি ছুঁয়ে গাল ভিজিয়ে অশ্রু ঝরার দৃশ্য দেখে বুকের ভেতর যেন উত্তপ্ত ছুরির আঘাতের মতো বিঁধছে। মাহাতিম তার হাতের ফোনটা বিছানায় ছেড়ে মেহনুরের গালের কাছে হাত আনলো, কিন্তু হাতটা গালের উপর রাখলো না। অবহেলার অভিমানটুকু এখনো সতেজ হয়ে মনের কোঠায় জেগে আছে। বারবার অন্তরের কোমল জায়গায় কেউ করাঘাত করে বলছে, থেমে যা, তুই পুরুষ মানুষ, তুই অবলার কাছে ধরা দিবি না, নত স্বীকার করবি না, থাম। মাহাতিম কাঠ হয়ে কিছুক্ষণ ওভাবেই স্থির হয়ে রইল। বিবেকের দোরগোড়ায় নানা অজুহাত এসে তাকে দুঃসহ যন্ত্রণার ভেতর ফেলে দিচ্ছে। খানিকটা সময় তীর তীর করে পেরিয়ে গেল। গভীর নিশুতি রাত্রিকালীন প্রহর যেন আরও নিঃশব্দতার ভুবনে তলিয়ে যাচ্ছে।